রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না বললেন তারেক রহমান। দ্রুত স্থিতিশীলতা ফেরানোর তাগিদ। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে মানা করেছিলেন শেখ হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবলকে জেরার নির্দেশ। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি ও অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে, ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে যত কনফিউশন থাকবে ততই অস্থিরতা বাড়বে, তা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। তারেক রহমানের মতে অন্তর্বর্তী সরকার সহ সবার মূল লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি ইউনিট। বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আইনজীবীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায়নি, তখন বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়। আরও যারা সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেগুলো সংসদ ছাড়া বাস্তবায়ন করার উপায় নেই বলে উল্লেখ করেন তারেক রহমান। একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে, এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। তারেক রহমান বলেন, কোনটি আগে কোনটি পরে তা নিয়ে বিতর্ক করে লাভ নেই, এতে শুধু রাজনৈতিক অস্থিরতা বাড়াবে। এই বিষয়গুলোকে অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয়। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। ৩১ দফার একটি বুকলেট আইনজীবীদের নিজেদের কাছে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে তাদের কাছে আসা আইনি সহায়তা প্রার্থীদের বিএনপির সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানাতে পারবেন। এতে বিএনপির প্রস্তাবগুলো নিয়ে মানুষ আরো বেশি করে জানতে পারবে, বুঝতে পারবে। সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, আমাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলতে সক্ষম হব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। রবিবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায় খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান। রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঢাকা রাজশাহী রুটে বাসে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের সকল ঘটনার দ্রুত বিচারের দাবি তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে নারী শিশু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে বিস্তারিত। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়ন করে দুর্বৃত্তরা। এর 3 দিন পর শুক্রবার এ ঘটনায় মামলা নেয় পুলিশ। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। প্রতিবাদে রবিবার নারী শিশু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দেশে কোনো নারী বা শিশু যেন ধর্ষণ ও নিপীড়নের শিকার না হন, সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন, এমন দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বাসা পর্যন্ত যে যাওয়ার যে যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে হয়। এদিকে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। খুবই লজ্জাজনক। একজন ধর্ষকের এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজন ধর্ষকের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। এছাড়া সারা দেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। যথাযথভাবে দায়িত্ব পালন ও অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, রাষ্ট্র সব নাগরিকের কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আত্মনির্ভরতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন। থানায় যেন মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনাও দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে ভিসি ও প্রো ভিসিকে অপসারণ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার সকাল ৮টায় দুটি বাসে করে খুলনা থেকে যাত্রা করে বেলা ২টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন ৮০ শিক্ষার্থী। জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখান থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছে দেয়। পরে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, কুয়েট ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা, তাই ক্যাম্পাসে নয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন কুয়েট শিক্ষার্থীরা। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করার নিন্দা জানানো হয় শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে। পক্ষ থেকে একটি ৫ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের ৫ ব্যাচের ১৬ ডিপার্টমেন্টের ৫,০০০ শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। আমরা এখন এখানে অবস্থান করব না, আমরা যে যার মতো বাসায় চলে যাব, এটাই হচ্ছে সেফলি চলে যাব, কারণ আমরা নিরাপদ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে এবং আমরা কোনোভাবে জনদুর্ভোগ ক্রিয়েট করতে চাই না। কিন্তু আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা হচ্ছে পরবর্তীতে আবার কর্মসূচি জানাবো। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর এমন তথ্য জানান। দাবি করেন, প্রসিকিউশনের হাতে এর প্রমাণ রয়েছে। প্রসিকিউশন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসকদের বলেছিলেন আহতদের কোনো চিকিৎসা সেবা না দিতে এবং এদের কাউকে বাইরে যেতে না দিতে। অন্যদিকে কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবল সহ ৩ পুলিশ সদস্যকে গণহত্যা মামলায় ১ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসা কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না করার আগে দেশে কোনো জাতীয় নির্বাচন নয় বলেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফ্যাক্ট ফাইন্ডিং, হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ দায় ও বিচার শীর্ষক এক আলোচনার সভায় এমন দাবি তোলেন তারা। এছাড়া শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকার উদাসীন বলেও অভিযোগ নাগরিক কমিটির শীর্ষ নেতাদের। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, আর নির্বাচন করে যারা সংস্কারকে অগ্রাহ্য করার চেষ্টা করছে তাদের সংস্কারের বিষয়ে মনোযোগী হতে হবে। আওয়ামী লীগের বিষয়ে, খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয় তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না। যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়, এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি এবং অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে।
জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, সচিব হিসেবে পদোন্নতি পাচ্ছেন 9 জন অতিরিক্ত সচিব। আশ্বস্ত করেন ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 19 ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ইলন মাস্কের বাংলাদেশ সফর দেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে। তরুণেরাই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। ডক্টর ইউনূস বলেন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ক্ষেত্র প্রস্তুতের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস এর আগে গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ করেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিদেশে বসে চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। রবিবার রাজধানীর কলাবাগানে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, হাসিনার সন্ত্রাসী বাহিনী আবারও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে রাজনীতিতে আসার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, গত 1.5 যুগে বিনা ভোটের আওয়ামী লীগ সরকার দেশের সব প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড করে দিয়েছে, লুটপাট করে ফোকলা করে দিয়েছে দেশের অর্থনীতিকে। পতিত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, কিন্তু সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দেশের ভিতরে তার কিছু সন্ত্রাসী বাহিনী, তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, কোনো পরিতাপ নাই। তারা তাদের দল যে এত বড় একটি গণহত্যা চালিয়েছে, 36 দিনে যে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে, 30,000-এর মতো সাধারণ জনগণকে আহত করেছে, নিহত করেছে, তাদেরকে স্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে, তাদের মধ্যে কোনো অনুতাপ নাই। বরঞ্চ তারা এখন আবার কর্মসূচি দিয়ে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে পররাষ্ট্রনীতি সফল হবে না। রবিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি রপ্তানি সম্প্রসারণে সমুদ্র নিরাপত্তা শক্তিশালী করা জরুরি। FSDS এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান ও আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সাবেক IGP আশরাফুল হুদা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের VC অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, দিলারা চৌধুরী, অধ্যাপক মাহবুবুল্লাহ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান,
অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সহ আরও অনেকে। Your foreign policy. I'm sorry. Unless having a strong defense, you cannot implement your foreign policy. You can look at the history. So that is why it is also, you should study, come up, suggest the government so that we can, as a whole, we can develop. As a nation, we can develop. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বরগুনায় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, এদেশের প্রকৃত উন্নয়ন জনগণের গণতান্ত্রিক মুক্তি দিতেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন তারেক রহমান। এটি বাস্তবায়নে কোটি কোটি জনতা মাঠে কাজ করবে। সমাবেশে নেতারা দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ থেকে চলে গিয়েছে, আপনাদেরকে একা ফেলে কেন গেল? যদি সে আপনাদের নেত্রী হতো, শেখ হাসিনার অন্তত একজন আত্মীয় স্বজন থাকতো। আজকে আপনারা বিপদে পড়ে আছেন, আর নয়াদিল্লিতে শ্বশুর বাড়ি গিয়ে হুমকি দামকি দিয়ে আপনাদেরকে উস্কে দিচ্ছে, আর আপনারা বিপদে পড়তেছেন। এই মানসিকভাবে অসুস্থ মহিলা, সাধারণ জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগ যদি একটি রাজনৈতিক সংগঠন হয়, তাদের নেত্রী হওয়ার যোগ্যতা ন্যূনতম এই মহিলা রাখে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না, বললেন তারেক রহমান। দ্রুত স্থিতিশীলতা ফেরানোর তাগিদ। আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে মানা করেছিলেন শেখ হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবলকে জেরার নির্দেশ। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি ও অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে, ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নয়। এই ছিল এখনকার মতো। বড় সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।